টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে যেখানেই থাকুন, আপনারা যে এই মুহূর্তে ঘরে টেলিভিশনের সেটে বসে যারা দেখছেন, কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অনেক দিন পরে ইমিগ্রেশন নিয়ে কথা বলতে চলেছি। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা F4 ক্যাটাগরিতে দেখি যে ভাই বোনের জন্য আবেদন করার পরে দীর্ঘদিন অপেক্ষার পরেও দেখা যায় যে একদম কাছে এসে দুই একজন ভাই বোন বয়স বেড়ে যাওয়ার কারণে, অর্থাৎ এজ আউট হয়ে যাওয়ার কারণেই তারা ভিসা পান না। এটি যে কত নির্মমতার নীরব কষ্টের বিষয়, সে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো যে F4 ইমিগ্রেশনে এজ আউট সমস্যা, এই সমস্যার সমাধানে করণীয় কি আছে। এছাড়াও যদি হাতে সময় থাকে তাহলে বাংলাদেশ সহ 75 দেশের যে ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের কার্যক্রম কিভাবে কাজ করছে, এটি নিয়েও আমরা একটু আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি অনেক দূর থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় F4 ইমিগ্রেশনের এজ আউট সমস্যা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সমস্যার সমাধানে কি করণীয় আছে, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব আপনার সাথে। তবে তার আগে একটি মিনিট এই বিষয়ের গুরুত্ব তুলে ধরতে চাই দর্শকদের সামনে। সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা কেবল ইমিগ্রেশন আইনের পাতায় সীমাবদ্ধ নয়, এটি অসংখ্য পরিবারের চোখের জল, অপেক্ষা আর না পাওয়ার গল্প। কারণ একই বাবা মা, একই মায়ের পেটের ভাই বোন, একই আবেদন, একই স্বপ্ন, একসাথে আমেরিকায় নতুন জীবন শুরু করার। কিন্তু বছরের পর বছর অপেক্ষার মাঝেই যখন কোনো সন্তানের বয়স 21 ছুঁয়ে ফেলে, তখন হঠাৎ করেই সেই সন্তান হয়ে যায় এজ আউট। কাগজে কলমে সে আর সন্তান নয়, আইনের চোখে সে একজন আলাদা মানুষ। ফলাফল, পুরো পরিবার ভিসা পেলেও একজন বা দুজন সন্তান রয়ে যায় পেছনে, স্বপ্নের দেশ আমেরিকা থেকে বহু দূরে। এই বিচ্ছেদ শুধু ভিসার নয়, এটি বাবা মায়ের বুক ভাঙা কষ্ট, ভাই বোনের অপরাধ বোধ, আর সেই এজ আউট হওয়া তরুণ তরুণীর নীরব হতাশা। কারণ তারা দেখেন পরিবার এগিয়ে যাচ্ছে আর তারা আটকে আছেন কেবল একটি সংখ্যার কারণে। সঙ্গত কারণেই প্রশ্নের উদ্রেক হয়, এই কষ্ট কি অনিবার্য? আইন কি এতটাই কঠোর যে এখানে কোনো মানবিক সমাধানের জায়গা নেই? ইমিগ্রেশনের নীতি কি বদলাতে পারে না? সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা এসব কঠিন কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর খুঁজব একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে। আমরা জানব এজ আউট হলে করণীয় কি, বাস্তবসম্মত সমাধান কোথায়, আর ভবিষ্যতে এই অন্যায়ের অপেক্ষার অবসান হওয়ার কোনো আশা আছে কিনা, কোনো সুযোগ খুঁজে পাওয়া যায় কিনা। কারণ পরিবারের সাথে একান্ত আপনজনের সাথে থাকার অধিকার, এটা কারোর জন্যে শুধু স্বপ্ন নয়, বরং এটা মানুষের মৌলিক চাওয়া, মৌলিক অধিকারও বটে। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। F4 ক্যাটাগরির ইমিগ্রেশনে এজ আউট সমস্যা, এই সমস্যার সমাধানে করণীয় কি। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান, আজকের এই বিষয়ের উপরে সামান্য একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি দিয়েছি বা গুরুত্বটা তুলে ধরেছি। আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে এই যে F4 ক্যাটাগরিতে এজ আউট কি ঠিকভাবে ঘটে, মানে ঠিক কিভাবে ঘটে, বা সাধারণভাবে দর্শকদের বোঝার মতো করে যদি আপনি একটু ব্যাখ্যা করেন, তাহলে এই বিষয়টি নিয়ে আগে আমরা বুঝে নিই, তারপর আর অনেক প্রশ্ন হয়তো আপনার আলোচনার মধ্যে দিয়ে আসবে। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। ধন্যবাদ জনাব রানা আহমেদ, সিনিয়র অ্যাঙ্কার। অনেক দিন ধরে সাংবাদিকতা এবং মাস মিডিয়ার সাথে জড়িত। আপনার প্রোগ্রামে আসতে পেরে আমি কৃতজ্ঞ। আর আপনি একটা কথা বলেন, অনেক দূর থেকে জয়েন করেছি, কথাটা ঠিক। আমি এখানে 27 বছর ধরে এখানে ওকালতি করছি। আমি এখানেই
সিদ্ধান্ত নেই যে আমি ল পড়বো। বাংলাদেশের ল পড়া হয়ে ওঠে নাই। এখানে জুরিস ডক্টর ডিগ্রি করে এক চান্সে বার পাস করে আমি এখানে লয়ার। এই পর্যন্ত 50টা সিটিতে আমি ফিজিক্যালি গিয়ে কেস করেছি, কিন্তু আজকের মতো এই অবস্থাটা হয় নাই। আমি এখানে এসেছি আগামীকাল সকালে, আমার টেম্পা ফ্লোরিডাতে একটা কেস আছে, সেখান থেকে আমি বাসায় ফিরতে পারবো না। আমি যাব অরল্যান্ডোতে, সেখানে 24 তারিখে একটা কেস আছে, সেখান থেকেও শেষ নয়। তারপরে মায়ামি যাব, ওখান থেকেই পরের দিন কেস আছে 25 তারিখে, তাও শেষ না। সেখান থেকে ফিরে যাব, কিন্তু যাব বাফলোতে, সেখানে এক ভদ্রমহিলার বাড়ি আরেকজন নিয়ে চলে গেছে। হ্যাঁ, মানে এক ধরনের ফ্রড একটা ব্যাপার আছে, সেখানে এক কেস, সেখানে যাব। তারপরে যদি বাসায় বা অফিসে ফিরতে পারি। এই যে এত কিছু হলো, এগুলার পিছনে এই আমার শ্রদ্ধেয় রানা ভাইয়ের মতো বহু সাংবাদিক, বহু মাস মিডিয়ার লোকজন, এর অনেক অবদান আছে। আমি আপনাদেরকে আমার সালাম জানাই। হ্যাভিং সেড দ্যাট, যে প্রসঙ্গটা আপনি বললেন যে হ্যাঁ, একটা বড় সমস্যা হচ্ছে যে একটা ফ্যামিলিতে যার প্রিন্সিপাল বেনিফিশিয়ারি হয়তো কারো ভাই বা কারো বোন, আপনি F4 ক্যাটাগরির কথাটা তুললেন যেহেতু, তো উনি যখন অনেক, যেমন একটা প্রায়োরিটি ডেটের ব্যাপার আছে, তো ওইটা যখন কারেন্ট হলো, হ্যাঁ, প্রথমে তো USCIS এ আবেদন করা হলো, পিটিশন করা হলো, সেটা অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। ওইটা কারেন্ট হতে হবে সেই 12-13 হুনোজ, এখন মানে এখন আর এটা ট্র্যাক রাখা যাচ্ছে না। হ্যাঁ, তো গেল, তো ওইটা করে আপনি কারেন্ট হলে আপনি তখন নেক্সট লেভেলে যাবেন, সেটা ওই আমেরিকার ভিতরেই, সেটা হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টারে। ওখানে বেশ কিছুদিন আপনি অনেক কাজ টাজ করলেন, গেল করে এটা যখন DQ, মানে D ফর ডেভিড, কিউ লাইক কোয়ালিটি, হ্যাঁ, আপনি ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হলেন, তখন এটা যাওয়ার কথা আপনার যার যার দেশের কনসুলেটে। সেখানে আরেক মানে মানে কি যেন বলে অপেক্ষার পালা, সেগুলো হলো। এর মধ্যে যেই দুর্ঘটনাটা ঘটলো, সেটা নিয়ে বোধহয় রানা ভাই চাচ্ছেন আমি আপনার সাথে আলাপ করি। আপনার ফ্যামিলির প্রত্যেকের জন্য, মানে যাদের মানে সম্ভাবনা আছে, তাদের প্রত্যেকের জন্য কাগজপত্র আসলো, আপনি ফি দিলেন, সমস্ত কাগজপত্র দিলেন, DQ হলো প্রত্যেকের জন্য। তারপরে আপনি যখন তারপরে বহুদিন পর পর কিছু কিছু লাভ লেটার পেলেন, 2 মাস পর পর আপনি অপেক্ষা করুন, ইত্যাদি ইত্যাদি, তারপরে শেষ পর্যন্ত গেলেন ইন্টারভিউতে। আপনি সবাইকে নিয়ে গেলেন, কারণ প্রত্যেকের জন্য ইন্টারভিউ নোটিশ আসছে। ওখানে গিয়ে শুনেন অমুক আপনার ওই ছেলেটা, অমুক আপনার মেয়েটা, আর তার ইন্টারভিউ নেওয়া যাবে না বা তাকে ভিসা দেওয়া যাবে না। এই ভয়ঙ্কর কথা, এরকমের রেগুলার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো না ঠিক আছে, খুব সহজ কথা না, কিন্তু তারপরও ওনাদের ভিসা হলো, ওনারা চলেও আসলেন। এখন ধরেন ওই ছেলেটার বয়স মানে 21, 22, 23, কত বয়স তার, ওই বাচ্চাটার, ওই ছেলেটা বা ওই মেয়েটার, তাকে কই রেখে আসেন আপনি, কার কাছে থাকে? আর থাকলে তারপরে সে বাচ্চা একটা ছেলে, হ্যাঁ, একেবারে টিনেজ না, কিন্তু তারপরও আপনি চিন্তা করেন, আপনার বাচ্চাটার কথা চিন্তা করেন, 24 বছরের একটা ছেলে, 24 বছরের একটা মেয়ে, তাকে যদি এরকম ফেলে আসতে হয়, হ্যাঁ, তখন সে কোন বিপদে পড়ে, কোন সংসর্গে পড়ে, মানে একটা ভয়ঙ্কর একটা অবস্থা। এদিকে আপনি যদি আবার না আসেন, আবার এখানে যদি আপনি দীর্ঘদিন গিয়ে দেশে থাকেন, আপনার গ্রিন কার্ডটা নষ্ট হয়ে যায়। ফলে এটা একটা অত্যন্ত ক্ষতিকর একটা সিচুয়েশন। তো এর বিভিন্ন রকমের কোর্ট কেস হয়েছে, হ্যাঁ, কোর্ট কেস হয়েছে, কোনো সমাধান নেই, একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে, কোনো কাজ হয়নি। কারণ এটা হচ্ছে অল দে হ্যাড টু ডু ইট এট দ্য অ্যাটর্নি জেনারেল লেভেল। এবং এই জিনিসটা হয়েছিল মানে কোন এক আমলে, সেই আমল খুব মানে ভয়ঙ্কর আমল না, সবচেয়ে রিসেন্ট ইতিহাসে সবচেয়ে যে আমরা যে খুব ভালো অবস্থায় ছিলাম, মানে নামটা দরকার নেই, ওরকম একটা সময়ে এরকম হলো। ঠিক সেই সময় সুপ্রিম কোর্টে যখন রায়টা আসলো, তারা ইজিলি এটা রেগুলেশনটা চেঞ্জ করে দিতে পারতো, তাদের কংগ্রেস তাদের হাতে ছিল, মানে হাউস তাদের হাতে ছিল, এটা পাশ করে দিতে পারতো, তারা করে নাই। আমরা আরেকটা জিনিস কি চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি আসলেন, এসেই ওই বাচ্চাটা যদি অবিবাহিত থাকে, গ্রিন কার্ড হোল্ডারের ওভার 21, মানে ছেলে অথবা মেয়েদের, হ্যাঁ, ওই কি যেন বলে, যদি ওই রকম হয়, আপনি তার জন্য সাথে সাথে এসেই আপনার কার্ড আসার দরকার নেই, আপনি যে ওই যে মানে ভিতরে প্রবেশ করলেন, সিল চাপড় মানে ওয়েলকাম টু আমেরিকা হয়ে গেল, আপনি তখন থেকে গ্রিন কার্ড হোল্ডার।
মেক শিওর আপনার জাস্ট আইডিটা নাই, গ্রিন কার্ডটা আসলে ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তো এই যে আপনি অ্যাপ্লাইটা করে দিলেন, তখন আমরা চাইলাম আপনার ওই যে অরিজিনাল প্রায়োরিটি ডেটটা ওইটা পাওয়া যায় কিনা। ওটার জন্য বহু এবং প্লসিবল কোর্ট কেস আছে, ল আছে, কেস ল আছে ইত্যাদি, আমরা ওগুলো দিয়ে চেষ্টা করলাম। দ্য আনসার ইজ নো। তাহলে কি দাঁড়ালো, আপনাকে আবার সেই মানে F2B ক্যাটাগরির যে প্রায়োরিটি ডেটের ওই ভেজালে পড়লো। এখন এই যে মেয়েটা, হ্যাঁ, তার বয়স 25 কি 27, তারপরে ছেলেটা, এরা কি একসময় বিয়ে শাদী করবে না? যেই বিয়ে শাদীটা করলো এটা যদি অ্যাপ্রুভড হয়, আপনার অ্যাজ এ ম্যাটার অফ ল তার গ্রিন কার্ড পাওয়ার আগ পর্যন্ত যদি এরকম ঘটে, আপনার ওই পিটিশন মানে রিভোকড হয়ে যাবে। তাহলে কি যে একটা অবস্থা। এটার জন্য যেটা দরকার, যে যারাই আমাদের কমিউনিটিতে, অন্যান্য কমিউনিটিতে যারা তাদেরকে চেনেন ইত্যাদি, যদিও এটা ফেডারেল সাবজেক্ট, তারা এটা নিয়ে ফেডারেল লেভেলে যারা আছে, যে কংগ্রেস পার্সন যারা আছে, সিনেটর আছে, তাদের কাছে দেন দরবার করা উচিত। করলে মানে মেইন ব্যাপারটা হচ্ছে, এবং এইভাবেই করেই আইনগুলো হয়, এটা নিয়ে যে তাদের কাছে ব্যাখ্যা করে, এটার যে বিভিন্ন স্টাডিজ করে যে কিরকম একটা অবস্থা, দুর্বিষহ অবস্থা, এটা নিয়ে আমার অনুরোধ হচ্ছে যারাই আমাদের বিভিন্ন লেভেলে, বিভিন্ন লোকাল লেভেলে, স্টেট লেভেলে যারাই আছে, এ ধরনের একটা গ্রুপ করা উচিত। এবং এই যে TVN24 কর্তৃপক্ষ, আরো বিভিন্ন যে আমাদের সম্মানিত বিভিন্ন রকমের সম্মানিত লোকজনরা আছেন, হ্যাঁ, নেটওয়ার্ক আছে, পত্রিকা আছে, প্রিন্ট মিডিয়া আছে, সমাজের বিভিন্ন প্রচুর অর্গানাইজেশন আছে, তাদের যারা সম্মানিত লোকজন আছেন, হ্যাঁ, মুরব্বীর লোকরা আছেন, তারা বসে এরকম করে যদি আপনারা বিভিন্ন স্টেট লোকাল লেভেলে আপনারা দেন দরবার করেন, হ্যাঁ, তারা যদি গিয়ে আবার ফেডারেল লেভেলে যে ধরনের লোকজন আছে তাদেরকে দিয়ে যদি এই কেসটা যদি না, মানে এই নীতিটা যদি চেঞ্জ না করা যায়, কোর্ট কাছারি দিয়ে হবে না। কারণ তারা দে উইল হ্যাভ টু গো বাই দ্য বুক, মানে যেই INA আছে, ইমিগ্রেশন এন্ড ন্যাশনালিটি অ্যাক্ট, বা বিভিন্ন রেগুলেশনস আছে, ওগুলা যদি আপনি মানে চেঞ্জ না করেন, যেটা কংগ্রেসের কাজ, সেটা যদি না করা যায়, তাহলে এই অবস্থার ফেরে পড়ে আপনাদের যে কত বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। ইউএস কংগ্রেসে কি কখনো এই নীতি পরিবর্তনের জন্য কি আলোচনা হয়েছে আপনার জানা মতে? আমার জানা মতে প্রচুর কথাবার্তা হচ্ছে, কিন্তু এটার জন্য যে রিয়েলি বিল পাস করার জন্য দুই মানে এটা যে একটা উভয় পক্ষ মিলে যে বিল পাস করার যে ব্যাপারটা, ওই পর্যায়ে পর্যন্ত সেই লবিংটা হয়নি। আচ্ছা, তাহলে ভবিষ্যতে যদি আইন বা এই নীতিমালায় যদি পরিবর্তন যদি হয়, তাহলে কোন দিকগুলো সবচেয়ে জরুরি বলে আপনি একজন আইন বিশারদ, ইমিগ্রেশন বিশারদ হিসেবে আপনি মনে করেন, বা আপনার পরামর্শটা কীরকম হতে পারে যদি ভবিষ্যতে এটা নিয়ে কোনো পরিবর্তন যদি হয়? এই প্রশ্নটি থাকলো। তবে দুইজন দর্শক অপেক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাদের ফোনটি আমরা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঝুমা ফ্লোরিডা থেকে বলতেছিলাম। জি, আমার দুইটা কোশ্চেন আছে। সেটা প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমি রিসেন্টলি গ্রিন কার্ড পাইছি, সেটা হচ্ছে কন্ডিশনাল গ্রিন কার্ড। তো এটা আমি রিমুভ করতে গেলে নেক্সটে আমাকে কি করতে হবে? আমার জয়েন্ট স্পন্সর ছিল, সেটা কি আবার স্পন্সর লাগবে, এবং আবার কি নতুন করে ইন্টারভিউ দিতে হবে কিনা? আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, আমি কি এখন এই মুহূর্তে আমার মায়ের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা? থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ ঝুমা আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি আসার পর থেকে, মানে প্রথমে আগে যেটা বলে নিই, আপনি যেদিন গ্রিন কার্ডটা পেলেন, কার্ড না, যেদিন আপনার পার্মানেন্ট রেসিডেন্স হলো, হ্যাঁ, আপনি যদি এখানে থাকেন, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যেদিন হলো, আপনি যদি বাইরে থেকে আসেন, যেদিন এয়ারপোর্টে আপনি কাগজপত্র নিয়ে এসে যখন আপনাকে ভেতরে ঢুকতে দিল, হ্যাঁ, ওয়েলকাম টু আমেরিকা কাইন্ড অফ থিংস, ওই দিন থেকে আপনার পার্মানেন্ট রেসিডেন্স। ওখান থেকে 1 বছর 9 মাস পরে এবং 2 বছর শেষ হয়ে যাওয়ার আগে আপনারা দুজনে মিলে, স্বামী স্ত্রীতে মিলে, আপনারা একটা জয়েন্ট পিটিশন করবেন, I-751। মনে রাখবেন, I-90 না, I-90 না,
ওইটা হচ্ছে 10 বছর ধরে গ্রিন কার্ড আছে, আপনার কার্ডটা আপনি মানে রিনিউ করবেন। আপনার পার্মানেন্ট রেসিডেন্স এর ব্যাপার ওইখানে রিনিউ করার ব্যাপার নাই I-90 দিয়ে। I-751 দিয়ে স্টিল আপনি গ্রিন কার্ড অ্যাজ গুড অ্যাজ এনিথিং এলস, শুধু ওই যে কন্ডিশনটা ওইটা রিমুভ করার জন্য। এটা হচ্ছে সবচেয়ে ইজি পথ। এবং সেখানে কি করার দরকার, আসার পর থেকে আপনারা যারাই এরকম করে বিয়ে করে আপনাদের স্পাউস এসছেন, হ্যাঁ, এবং এখানে একটা কথা শোনা যায় খুব মানে লজ্জাজনক ভাবে কথা বলা, আমি তারে নিয়ে আনছি, হ্যাঁ, এই জাতীয় কথাবার্তা, ওদিকে গেলাম না। তো যেটা কথা বলছি যে যারাই এরকম ভাবে এসছেন, আসার পরের দিন একটা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। বেসিক ভদ্রতা, আপনার ফ্যামিলির ব্যাপার, আপনার বউ আসছে কি আপনার হাজব্যান্ড আসছেন, হ্যাঁ, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, লাইফ ইন্স্যুরেন্স দুইটা, একটা আপনি করবেন উনি বেনিফিশিয়ারি, একটা উনি করবে আপনি বেনিফিশিয়ারি। আচ্ছা, তারপরে যত সয় সম্পত্তি আছে সবকিছু আছে জয়েন করবেন। আচ্ছা, তারপরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবেন, বাসায় যেন দুইজন দুইভাবে না ফিরেন, একসাথে ফিরবেন। মোট কথা হলো একটা বোনাফাইড ম্যারেজ এবং এই জাতীয় প্রচুর ছবি টবি যেন থাকে। একসাথে ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, ম্যারিড ফাইলিং জয়েন্টলি। এটা অ্যাকাউন্টেন্ট যারা আছেন, ভদ্রমহিলা বা ভদ্রলোক যারা আছেন ওনাদের সাথে আলাপ করবেন, কিন্তু জয়েন্ট ট্যাক্স রিটার্ন, ম্যারিড ফাইলিং জয়েন্টলি, এগুলা করলে দুজনে মিলে অ্যাপ্লাই করলে ইটস ভেরি ইজি, ভেরি ইজি। এখন সমস্যাটা হয় যেমন ধরেন আপনি করলেন, আপনার স্পাউস যিনি সিটিজেন স্পাউস, উনি আল্লাহ নিয়ে গেছে, মানে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন ওই যে ডেথ সার্টিফিকেটটা, মানে মোট কথা তখন আবার একটা ওয়েভার লাগবে, কেন আপনি জয়েন্টলি করলেন না। হ্যাঁ, এরকমের আরো অনেক কিছু আছে। অনেকের দুর্ভাগ্যজনক ভাবে এর মধ্যে ডিভোর্স হয়ে যায়। নাথিং রং ইন দিস। ডিভোর্স মানে রং মানে অবশ্যই দুঃখজনক, কিন্তু যদি ডিভোর্স পেপারটা থাকে, মানে পুরা ডিক্রিটা হতে পারে, জাজ সাইন করলেও ডিভোর্স হয় না, এটা কাউন্টি ক্লার্ক ফাইল করতে হয়, দ্যাটস দ্য ওয়েন ইউ গেট দ্য ডিভোর্স। আচ্ছা, কিন্তু তখন দেখাইতে হবে আপনারা জীবনটা শুরু করেছিলেন ভালোভাবে। আপনাদের যে ওই যে বললাম এই সমস্ত ফিনান্সিয়াল কোমিংলিং যেটা, হ্যাঁ, ওগুলা সব রেখে দেবেন, রেখে দিয়ে এবং তখন ওই ওয়েভারটা নিয়ে ওটা করতে হবে। আরো বিভিন্ন আছে ওদিকে, হয়তো অত সময় আজকে আর নাই। মোট কথা হচ্ছে যে খুব ইজি হচ্ছে একটা জয়েন্ট পিটিশন 1 বছর 9 মাস পরে, এবং উইথ অল দিস ডকুমেন্ট যে একসাথে আপনারা বোনাফাইড ম্যারেজ এগুলো দেখিয়ে, আর 2 বছর শেষ হয়ে যাওয়ার আগে আপনি I-751 এই পিটিশনটা আপনি ফাইল করতে। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে, ফর হোয়াটএভার রিজন আপনি কি কানাকাটি করবেন? নো, ফাইলিং এনি টাইম, যখনই যা হয়েছে আপনি ফাইল করে দেবেন। ধন্যবাদ। এটা হলো একটা প্রশ্ন। একটা কি যেন ছিল, মায়ের জন্য না, আপনি সিটিজেন হলো মায়ের জন্য পিটিশন করবেন। এটা হলো ইমিগ্রেন্ট পিটিশন। যে কোনো সময় আপনি ওনাকে ইনভাইটেশন পাঠাতে পারেন, উনি ভিজিট ভিসায় আসতে পারে, হ্যাঁ, সেটা একটা জিনিস। কিন্তু যদি ইমিগ্রেন্ট পিটিশন করতে হয় আপনাকে সিটিজেন হইতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জুমা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছে এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার কোয়েশ্চেন হলো, আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম কাউন্সিলর প্রসেসের মাধ্যমে, তো ওনার ডিকিউ হয়ে গেছে। আমার কোয়েশ্চেন হলো কি, এখন যদি উনি ভিজিট ভিসা নিয়ে ইউএসএ থাকে, তাইলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে হলে কি 60 ডেজ অপেক্ষা করতে হবে নাকি না উনি আসার সাথে সাথে পরে করা যাবে? সেকেন্ড কোয়েশ্চেন হলো কি কি ডকুমেন্ট লাগবে, কি আবার কি এই যে 864 এই ফর্ম গুলো কি ফিল করতে হবে অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাপ্লিকেশনের সাথে, আর কি কি ডকুমেন্ট লাগবে, আর ওই ন্যাশনাল ভিসা সেন্টারের যে প্রসেস ওইটা কিভাবে ক্যান্সেল করব? এইগুলাই কোয়েশ্চেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আচ্ছা, আমি সবকিছু ঠিক মতো শুনি নাই। আচ্ছা, ইন জেনারেল যেগুলো আমি বলছি, প্রথম কথা হচ্ছে এই ধরনের প্রোগ্রামে একবারে কি কি ডকুমেন্ট লাগবে, এটা একটা আমার জন্য একটু অযাচিত হয়ে যায়, আমার জন্য আর কি, আমার প্রতি একটু সুবিচার হয় না। সরি, অযাচিত কথাটা বোধহয় ঠিক হয় না এখানে। হ্যাঁ, সুবিচার হয় না, এত ডিটেল করতে গেলে আমাকে ওনাকে লস করে পাঠাইতে হবে। হ্যাঁ, গেল। আচ্ছা, তাহলে যেটা হয়, হ্যাঁ, উনি যদি এখানে এখন ভিজিট ভিসায় আসেন, ওই যে অ্যাপ্লিকেশন করবেন ওইটার মধ্যে অনেকের প্রশ্ন জিজ্ঞেস করে, ওইটা যদি সত্য করে উনি বলে উনি ভিসাটা পায়, কোনো অসুবিধা নাই, যে ওনার একটা পিটিশন পেন্ডিং আছে ইত্যাদি ইত্যাদি, এগুলো যা আছে এগুলো জানাবে, জেনেও অনেকে ভিসাটা পায়।
ভিজিট অনেক ভিসা আবার যদি পায় না ভিজিট because ভিসা যদি থেকে থাকে ওনার মায়ের জন্য কনসুলার প্রসেসিং এর ডিকিউ হয়ে আছে, তো যদি ভিজিট ভিসা ওনারা আছে তাহলে সেক্ষেত্রে এখানে আসলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসটা যদি করতে চায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, ওইদিকে আমি যাচ্ছি, কিন্তু ওই যে তখন যে অ্যাপ্লিকেশন করবে বা মানে মোট কথা হচ্ছে এখানে সত্যতা থাকতে হবে, হ্যাঁ, এটার ব্যাপারে যেন কোনো কথা না থাকে। কিন্তু যদি আসে পরের দিনই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করে দেবে। এখানে মেইন ব্যাপারটা কি, যে আসার পরেই উনি বিয়ে করলো, করার পরেই অ্যাপ্লাই করলো, হ্যাঁ, এনে তো বলছে যে উনি ভিজিট ভিসা মানে টেম্পোরারি, কিন্তু ওনার তো ওইখানে একটা প্রসেসিং চলছেই। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে না জানার কিছু নাই যে ওনার ইমিগ্রেন্ট ইন্টেন্ট আছে। সুতরাং ওই যখন আছে তখন আর ওই যে লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে একটু পরে করলেন এসবের কোনো ব্যাপার নাই, পরের দিন ফাইল করে দিবেন, গেল। আচ্ছা, এখন তারপরও যে কথাটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করতে হলে আপনি আগে সবকিছু ভুলে গিয়ে আপনার এইটার জন্য যা যা লাগে, হ্যাঁ, ডেফিনেটলি I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের সাথে আপনার ডেফিনেটলি আপনার ওই I-864 প্রয়োজনে I-64A, হ্যাঁ, সাপ্লিমেন্ট এ, এটা জমা দিতে হবে। এবং যিনি অরিজিনাল পিটিশনার ওনাকে কিন্তু এটা দিতেই হবে, ওনার ইনকাম থাকুক বা নাই থাকুক। এবং যদি না হয় তাহলে আরেকজন যার ইন্ডিপেন্ডেন্টলি ওই যোগ্যতাটা আছে, ওই ইনকামটা আছে, হ্যাঁ, ট্যাক্স রিটার্ন সহ মানে ইত্যাদির মাধ্যমে, তো ওনাকে এরকম জয়েন্ট স্পন্সর দিতে হবে। এবং এটা করা যেতে কোনোই প্রবলেম হওয়ার কথা না, এই হচ্ছে কথাটা। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। ভাই আমি আলম বলছি। ভাই আমার দুইটা প্রশ্ন। জি। আমি বায়োমেট্রিক দিয়েছিলাম আমার সেকেন্ড ওয়াইফের জন্য অ্যাপ্লাই করার পরে। এখন ওরা আমার কাছে এভিডেন্স চাচ্ছে আমার দুইটা ডোমেস্টিক ভায়োলেশন ছিল, ওর দুইটা পুলিশ রেকর্ড, কোর্ট ডিসমিস সার্টিফিকেট চাচ্ছে ভাই, আমার দুইটা ডিসমিস ভাই। এখন কি আমি এগুলা দিয়ে দেবো? আর আরেকটা প্রশ্ন, আমি আগামী মাসে দেশে যাব, দেশে গেলে কোনো সমস্যা হবে কি না হবে একটু জানাবেন ভাই। ডোমেস্টিক ভায়োলেশন দুইটা ডিসমিস ভাই। আপনার স্ট্যাটাসটা কি বললেন? আমি এখন সিটিজেন। আর প্রথম ডোমেস্টিক ভায়োলেশন যখন আসছিল তখন আসলাম গ্রিন কার্ড হোল্ডার। তখন আমি সিটিজেন নেওয়ার সময় আমি আমার পুলিশ রেকর্ড এবং আমি লয়ার নিয়ে গিয়েছিলাম এবং আমি সিটিজেন পাইছি ভাই। আচ্ছা, তা এখন আপনার কি প্রশ্নটা কি, দেশে গেলে কোনো সমস্যা হবে কি হবে না নাকি? সমস্যা হবে কি? আর আমি ওই কোর্ট রেকর্ড গুলো পাঠাইলে কোনো আমার কেসটা কি অ্যাপ্রুভ করবে? আপনি একটু লাইনে থাকবেন, আপনার সব কথা বুঝতে পারেনি অ্যাটর্নি মীর মিজান, আপনার কি কোনো প্রশ্ন আছে বা ওনার প্রশ্নটি আপনি বুঝেছেন? না, উনি যেহেতু সিটিজেন, হ্যাঁ, ওনার এখানে এন্ট্রি করার ব্যাপারে কোনো সমস্যা হওয়ার কথা না। ওনার মানে ক্রিমিনাল রেকর্ড আছে, যেহেতু ওনার এই সমস্ত জিনিসপত্র চেয়েছে, উনি সার্টিফাইড কোর্ট ডিসপোজিশন যেটা আছে ওগুলা দিবে, এবং একের অধিকও থাকতে পারে, সেগুলো সব দিবে। এবং যেটা হয় সেটা হচ্ছে সাথে ওই পুলিশ রেকর্ড থাকে, হ্যাঁ, কোর্টের বিভিন্ন রেকর্ড থাকে। এটা ওনার ভালোর স্বার্থেই উনি কোর্ট এবং ওই পুলিশ স্টেশন থেকে যত পয়সাই লাগুক, ওই 5 পয়সা 10 পয়সা করে পার পিসটা ফটোকপি বা 35 পয়সা লাগে মানে ইত্যাদিটা লাগে, ওগুলা দিয়ে যত কিছু দেওয়া যায় এগুলো সবকিছু ওইখানে জমা দিয়ে দিতে হবে। ডেফিনেটলি যেটা চেয়েছে ওটা দিতেই হবে, এবং দিলে, হ্যাঁ, ওরা মানে মোট কথা হচ্ছে যে ওইখানে ওনার গুড মোরাল ক্যারেক্টারের একটা ইস্যু আছে, বিভিন্ন কিছু আছে। মোট কথা যেটা চেয়েছে ওটা দিতেই হবে। কিন্তু এটার ফলে যেহেতু উনি সিটিজেন হয়েছেন, উনি যদি এর মধ্যে দেশে যান, ফেরার সময় ওনার যেহেতু গ্রিন কার্ড হোল্ডার না, উনি সিটিজেন, ওনার এই ধরনের কোনো সিচুয়েশন হওয়ার কথা না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, এখানে একটু বলি, I-130 একটা ব্যাপারে পিটিশনারের যেই অত্যাচার, মানে যে এই ধরনের ক্রাইম, ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে একটা ক্ষেত্রে সমস্যা করে, সেটা হচ্ছে যে ওনার এই যে ডোমেস্টিক ভায়োলেন্সটা কি ধরনের ডোমেস্টিক, ওনার যদি রেগুলার ক্রিমিনাল রেকর্ড থাকে ওটা প্রবলেম না, দেখে হচ্ছে বেনিফিশিয়ারির কোনো প্রবলেম আছে কিনা। কিন্তু একটা জায়গায় ওই যে সিটিজেন হয়ে গেল যিনি পিটিশনার, ওনার যদি সেক্সুয়াল ভায়োলেন্স থাকে, হ্যাঁ, যেমন ওইখানে শুধু যে ওই বউ পিটায় তা তো না, একটা বাচ্চা থাকে, হ্যাঁ, এই জাতীয় যদি ওই লেভেলে যদি চলে যায় তখন ওই পিটিশন অ্যাপ্রুভ হতে সমস্যা আছে, ভালো সমস্যা আছে। ধন্যবাদ। ওরা ডোমেস্টিক ভায়োলেন্সের যে মামলাটা ছিল ওটা ডিসমিস হয়ে গেছে বলছেন? না, এটার সাথে ডিসমিস হওয়ার কোনো ব্যাপার নাই। ওটা যাই হয়েছে
ওটা সার্টিফাইড কোর্ট মানে কোর্ট ডিসপিউশন নাম্বার 1। নাম্বার 2, ওইটার যত পুলিশ রিপোর্ট আছে মানে ঘটনাটা কি, এটা পিছনে কিভাবে এটা শেষ হলো, আমরা এরকম বহু ডোমেস্টিক ভায়োলেন্সকে শেষ করে দিই, ওইটা কোনো মানে শেষ কথা না। হ্যাঁ, তো গেল। আমার শুধু কথা হচ্ছে ওনার যে ব্যাকগ্রাউন্ডে যত পুলিশ রিপোর্ট আছে, এটা যেহেতু ওরা টার্গেট করছে, আপনি এটা খেয়াল করেন যে ওইখানে কি ওই মানে মানে স্পাউসের সাথে সমস্যা ছিল না, ওই বাসায় যে বাচ্চা কাচ্চা ছিল কিনা এবং তাদের সাথে কোনো সমস্যা ছিল কিনা, এই হচ্ছে কথা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাটর্নি মীর অভিনন্দন জানিয়ে আমার প্রশ্নটা করতেছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, এটা বাজারে শুনতেছি প্রেসিডেন্ট ট্রাম্প নাকি একটা নতুন আইন করছে, যারা ডুয়েল সিটিজেনশিপ আছে জি, তারা ধরেন আমি বাংলাদেশের ডুয়েল সিটিজেনশিপ, আমাকে একটা ছেড়ে দিতে হবে আগামী এপ্রিলের ভিতর, নাহলে নাকি $10,000 জমা দিয়ে আপনাকে আপিল করতে হবে। এটা কত সত্যতা আছে একটু আপনি 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 এই খবরটি কোথায় পেয়েছেন, আপনি কোথায় পেয়েছেন বলবেন কি একটু? আমি পেয়েছি আমার ওই আপনার ফেসবুকে, নট ফেসবুকে। ফেসবুকে ইউটিউবের কথা কতটা সত্যি বলা মুশকিল। অ্যাটর্নি মিজানুর রহমান, আপনার কাছে এই ধরনের কোন খবর আছে কি যে ডুয়েল সিটিজেনশিপ এপ্রিলের মধ্যে ছেড়ে দিতে হবে? এটা নিয়ে একটু ঠাট্টা করতেছেন, আর আমার যে কি ভালো লাগতেছে, আমাকে একজনে আমাকে অভিনন্দন জানিয়ে প্রশ্ন শুরু করছে। হ্যাঁ, ওনাকে তো মানে আমার খুবই মানে কি বলবো, কিভাবে শুভেচ্ছা জানাবো আমি জানি না, কারণ আমরা ওই যে টাকা পয়সা নিয়ে কাজ করি, তো আমাদেরকে কি শুভেচ্ছা জানায় না। হ্যাঁ, মানে আমরা মানে যে টাকা পয়সা নেই, হ্যাঁ, তো সেই জন্য তো তারপরেও যেন একজন ভদ্রলোক আমাকে শুভেচ্ছা জানাইছে, আপনি আমার সালাম নেন, আমার শুভেচ্ছা নেন, গেল। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে, এখনো পর্যন্ত এই ধরনের কোনো মানে কনক্রিট কিছু যেহেতু আমার কাছে আসে নাই, আমি এই ব্যাপারে আরো ওই যেই আপনি যেই চিন্তাধারার থেকে একটু হাসিটা দিলেন, মানে যে এই ধরনের মানে উড়ো কথা, ওটার মধ্যে আবার একটু ঘৃত না যদি কি দেয় না, ওই যে আগুনের মধ্যে ঘৃত দেয়, ওগুলো আমি করতে চাচ্ছি না। হ্যাঁ, ইন জেনারেল এখানে মানে যেমন এর আগে একটা প্রশ্ন ছিল, এই যে যারা ভোট দিল বাংলাদেশের ইলেকশনে, এতে করে তার এখানে সিটিজেনশিপের কোনো প্রবলেম আছে? দ্য আনসার ইজ নো। এর বাইরে মানে আপনার এখানকার সিটিজেনশিপ নিয়ে, বাংলাদেশের সিটিজেনশিপ থাকলে এইখানে সিটিজেনশিপ নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রবলেম নাই। ইয়েস, ইটস ট্রু, এই ট্রাম্প সাহেব বহু মানে স্বপ্ন টপ্ন দেখতেছেন, হ্যাঁ, কিন্তু এর মধ্যে আপনারা জানেন না অনেক ভালো ভালো জিনিস আসছে যেটা আগে ভাবা যায়নি। যেমন আমি একটা বলি, একটা সময় ছিল মাত্র 10,000 লোক অ্যাসাইলাম ভিত্তিতে তারা গ্রিন কার্ড পেত বছরে, এখন এটা নাই। নাম্বার 2, মানে আমি বলছি না যে ট্রাম্প সাহেব করছে। নাম্বার 2, একবারে যুগ যুগ ধরে ছিল অ্যাসাইলাম পাওয়ার 1 বছর পরে আপনি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতে পারতেন। এখন আপনি অ্যাসাইলাম গ্র্যান্ট হওয়ার পরের দিন অ্যাপ্লাই করতে পারেন। তো এই যে এই ধরনের কিছু কিছু ছোট ছোট খুশির খবরও আছে, ভালো খবরও আছে ইত্যাদি, তো আমরা ওইভাবে একটু খুশি থাকি, যেগুলা হয়েছে একটু খুশি থাকি। যেমন গত প্রথম ইসের আমলে 6 মানে কি বলবো 1 বছর পরে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করা যেত। এই যে সেকেন্ড টার্মে এসে, হ্যাঁ, তারপরে এটা 6 মাস করা হলো আবার, এখন তো এসে এটা বদলাই ফেলে নেই, এখন ওই 6 মাস পরেই করা যায়। তো এরকম ছোট ছোট কিছু জিনিস যেগুলো এখনো আছে, আসুন আমরা এটা চেরিশ করি, কারণ অনেক তো দিন দিন তো সবকিছু কঠিন হচ্ছে, এর মধ্যেই আমাদেরকে টিকে থাকতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসলে আমার একটু হাসার পেছনে কারণ ছিল, কারণ আমি এই জন্য ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে বিষয়টি উনি শুনেছেন সোর্সটা কি। উনি বললেন ফেসবুক বা ইউটিউব। এই আমি সন্ধ্যা 7টায় যে আমাদের দি ভিউজ অনুষ্ঠান যখন করছিলাম, ট্যাক্স নিয়ে কথা বলছিলাম, সেখানেও একজন ভদ্রমহিলা প্রশ্ন রেখেছিলেন এই ধরনের। তাকে বলেছিলাম যে রাত্রি 10টায় আপনি ফোন করুন, আমাদের একজন অ্যাটর্নি থাকবেন, তখন জবাব দেবে। এবং এটি পাওয়ার পরে কিন্তু আপনাকেও আমি প্রশ্ন টেলিফোনে জিজ্ঞেস করেছিলাম যে এই ধরনের কোনো আপডেট আছে কি না। আপনি বলছিলেন যে কোনো আপডেট নেই। এরপরে আমার অনেকগুলো টেলিফোনও আসা আমার কাছে, সেটা যাচাই করার জন্যে, আপনি যেহেতু তখন প্লেনে ছিলেন আমি জানি, এই জন্য আবার আমি আরও একজন অ্যাটর্নির কাছে
এটা নিয়ে আলাপ করেছিলাম। তিনিও বললেন যে এই ধরনের কোনো বিষয়ে কোনো চূড়ান্ত কিছু নেই। প্রেসিডেন্ট ট্রাম্প একটা আইন আনার কথা বলেছিলেন, কিন্তু সেটা ওই পর্যন্তই শেষ। সুতরাং এখন পর্যন্ত এটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এই কারণেই আমি হেসেছিলাম। তো সুতরাং সুপ্রিয় দর্শক, ইলন মাস্ককেও বের করে দেয়, বের করে দেয় ভদ্রলোকের মানে তাকে একটু পাম্পটি দিয়ে রাখতে হবে আর কি। যাই হোক, মোট কথা হচ্ছে যে আমরা আসুন TVN24 কর্তৃপক্ষকে, রানা ভাইয়ের মানে কারণে আমরা ধন্যবাদ জানাই। এই যে দেখেন যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, আমি প্লেনে ছিলাম, ডাজন্ট ম্যাটার, কল সাম আদার লয়ার্স, গেট সাম সোর্সেস, এই যে ব্যাপারটা যে কমিউনিটির জন্য যে ওনারা যেটা করতেছেন, আমরা কি একটু ওনাদেরকে সালাম দিতে পারি না? আমি আমার সালাম গ্রহণ করুন। যাই হোক, তো সুপ্রিয় দর্শক, আসলে ডুয়েল সিটিজেন আপনি যেটা শুনেছেন, এপ্রিলের মধ্যে এটা ছেড়ে দিতে হবে, না হলে $10,000 জরিমানা হবে। এই ধরনের কোনো খবরের ভিত্তি এখন পর্যন্ত নেই। যদি যুক্তি আসে নিশ্চয়ই আমরা সেটা আপনাদেরকে আগে ভাগে জানানোর চেষ্টা করবো। সুতরাং এটা নিয়ে মাথা ব্যথার কারণ নেই, চিন্তারও কারণ নেই। ওই আর্শিয়ান সিটির সেই বিজ্ঞাপনের মতো নাকে সর্ষের তেল দিয়ে আমরা ঘুমোই, তাতে কোনো সমস্যা নেই এখন পর্যন্ত। পরে কী হবে আমরা বলতে পারবো না। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থেকে জি, আমার ভিসা এসেছি। আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি যদি স্পিকারে কথা বলে থাকেন, স্পিকারটা বন্ধ করুন দয়া করে, তারপরে কথা বলুন, আমরা স্পষ্ট শুনতে পাবো। ওকে ওকে ওকে। জি। এখন শোনা জি, নিশ্চয়ই শুনবো যদি স্পিকার বন্ধ করেন। জি, স্পিকার বন্ধ এখন? হ্যাঁ, এখন শুনবো। ঠিক, আমার আম্মু ভিসা নিয়ে এসেছি 2018 সালে। তো 2018 সালে থাকার পরে সে না, এরপর এখনো আপনার কথা আমি শুনতে, মির মিজান সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন? না, শুনতে কেটে পাচ্ছি। কেটে যাচ্ছে বলে হ্যাঁ, কেটে কেটে শব্দ যাচ্ছে। শুনছি, কিন্তু এটা ক্লিয়ার। আপনি একটু দয়া করে আর একটু ভালো করে কথা বলুন প্লিজ। হ্যাঁ, তো আমার মা 2018 সালে এসে এখানে 6 মাস থেকে বাংলাদেশে গেছে। জি, এরপরে তো করোনা শুরু হয়ে গেছে। আমার ছোট ভাইকে করোনা ছিল, আমার মায়েরও 2-3 বার অপারেশন হয়েছে, জি, আসতে পারেনি। সে 6 বছর পরে আবার আমেরিকাতে ঢুকছে 2025 সালে। তো তখন তার গ্রিন কার্ডটা রেখে দিচ্ছে এবং তাকে বলছে যে আপনি জাজের কাছে যেতে হবে, এটা সমাধান করতে হবে। তো এই ক্ষেত্রে আমি কি, যে ক্ষেত্রে আপনি, আমি বুঝে ফেলেছি, আমরা বুঝে কি ফেলেছি। করতে পারি এখন? আমার করণীয়টা কি? বুঝতে আমার পেরেছি। আম্মা কি আবার গ্রিন কার্ড পাবে কিনা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মির মিজান। ওনাকে অবশ্যই ওনার পছন্দের একজন অ্যাটর্নির সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করা উচিত। উনি আসছেন 25 সালে, 26 সালে উনি আলাপ করছেন কি করব, ব্যাপারটা তা না। ওনার দৌড়াদৌড়ি করা উচিত, হাঁটা না। আচ্ছা, ওনাকে যেটা করা হয়েছে, ওনার গ্রিন কার্ড চলে গেছে, মানে ম্যাটার অফ ল, কিন্তু ওনার কার্ডটা ভ্যালিড ছিল। উনি সামাও এই পর্যন্ত চলে আসছে এয়ারপোর্টে। আসার পর ওনার ওই গ্রিন কার্ডটা রেখে দিয়েছে, দিয়ে ওনাকে অ্যারাইভিং এলিয়েন হিসাবে পেরোল ইন করে ভিতরে এনেছে। ওনার এখন সে গ্রিন কার্ড মানে নাই, এই ধরনের একটা অবস্থা গভর্নমেন্ট দাবি করছে। কিন্তু একজনের গ্রিন কার্ড থাকলে ওনাকে এইভাবে করে বের করে দেওয়া যায় না, ওনাকে কোর্টের মাধ্যমে বের করতে হয়। তো ওনাকে ডিপোর্টেশন রিমুভাল প্রসিডিংসে নিয়ে গেছে, কোর্টে নিয়ে গেছে যে ওনার মানে গ্রিন কার্ড নাই। উনি যে ভিতরে আসছেন, উনি ওনার গ্রিন কার্ড যেটা দাখিল করেছেন ওইটা দিয়ে উনি ঢুকতে পারেন না, গেল। তো ওনার এখন যেটা করতে হবে, ওনার কেসটা টার্মিনেট করতে হবে। টার্মিনেট করলে তাহলে আপনার গ্রিন কার্ডটা আপনি রেখে দিলেন, এই ধরনের একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে যেটা দেখাতে হবে, ওনার এক্সেপশনাল সার্কামস্টেন্সেসের কারণে উনি আসতে পারেননি। এবং শুধু এটা করোনা না, আরো বিভিন্ন কিছু, সে ওনার স্পাউস, বৃদ্ধ মানুষ কি না বৃদ্ধ মানুষ, একটা লং টার্ম কেয়ারের প্রশ্ন উঠেছিল, আর অন্য কিছু। whatever the reason is, you sit down with a lawyer and start working on this. এটাকে হেলায় ফেলায় করবেন না, কারণ ওনার গ্রিন কার্ডটা চলে যাওয়ার ব্যাপার আসছে। একজনের গ্রিন কার্ড হয় নাই সেটা এক কথা, পেয়ে হারানোর ব্যাপারটা, আবার উনি কি বুদ্ধি করে আবার চলেও আসতে পারছেন, এটা চলেও আসতে পারার কথা না। তো মানে এক্সিলেন্ট কেস,
হ্যাঁ, ওনাকে আবার ঢুকতেও দিচ্ছে, ওইখান থেকে ওনাকে বেরও করে দিতে পারতো। আবার অনেককে যেটা করতেছে যে ভিতরে আসতে দিছে, ওনাকে ঠিক করে ওনার ওই গ্রিন কার্ড ওই ক্যান্সেল করিয়ে দিচ্ছে, ওইখানে উনি মানে নিজেই মানে এমন ভাবে করেছে যে উনি ভলান্টারিলি গ্রিন কার্ডটা উদ্ধার করে দিচ্ছে, এরকমও কেস আমার কাছে আছে। দিয়ে ওনাকে B2 ভিসায় এখানে 6 মাস থাকতে দিচ্ছে। আপনি এখানে জানি মানে এরকম একটা ব্যাপার, মানে উনি এখন নন ইমিগ্রেন্ট হয়ে গেলেন, এখানে থেকে যে গেলে আবার ভিসা নিয়ে আবার আসতে হবে। ওনার গ্রিন কার্ড উনি ভলান্টারিলি উইথড্র করেছেন, এরকম একটা অ্যাপ্লিকেশন সাইন করে নিয়েছে। তো ফলে ওইটাও ওনার হয় নাই, ওনাকে ডিপোর্টেশন প্রসিডিংসে নিচ্ছে। দ্যাটস এ ভেরি গুড থিং ফর মি। হ্যাঁ, সো I go to the court and get it this situation. If not, then there are other alternatives. কোনো না কোনো ভাবে ওনাকে এখানে গ্রিন কার্ড নিয়ে মানে গ্রিন কার্ডটা পাওয়াইতে হবে, এই হলো কথা। কিন্তু ওনার কিন্তু উনি ডিপোর্টেশন প্রসিডিংসে আছেন, জাস্ট যাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। ইটস নট দ্যাট ইজি সিচুয়েশন। উনি এখন ডিপোর্টেশন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ার ইউ আর রাইট নাও। মানে এটা হয়তো খারাপ লাগবে শুনতে, কিন্তু উনি এখন ডিপোর্টেশন প্রসিডিংসে, মিনিং she is supposed to leave this country, get deported and not come back for at least for 10 years, and then you are talking about waiver and all this thing. So এটা ভয় পাওয়ানোর জন্য না, এরকম বহু মানুষের এই ধরনের সিচুয়েশন আছে। হ্যাঁ, ওনাদের উচিত হবে এই জিনিসটা এইভাবে করে করা। আর যদি উনি এরকম বহু মানুষ আছে যারা বাংলাদেশে আছেন, এরকম হয়ে গেছে, তারা এখন কি করবেন ওইটারও ব্যবস্থা আছে। আমরা ওইরকমও লোকজন আনতেছি ফর ভেরিয়াস রিজন। তো আপনাদের উচিত হবে কারোর সাথে একটু কথা টথা বলা, এবং এটা যে মানে প্রথমেই উকিলের কাছে যেতে হবে তা না, আপনার ফ্রেন্ডের সাথে আপনার মুরব্বীদের সাথে কথা বলেন, তারপরে আপনারা দেখে যেভাবে ভালো মনে করেন কিছু একটা করতে। মোট কথা হলো মানে বসে থাকবেন না, ওনার আরে কোর্ট ডেট পড়ছে হয়তো আগামী বছর, ডাজেন্ট ম্যাটার, ইউ স্টার্ট ওয়ার্কিং অন দিস নাও। ধন্যবাদ। তা এক্ষেত্রে আর এরকম হতে পারে যে একজন চলে গেছে, তার গ্রিন কার্ডের মেয়াদও শেষ হয়ে গেছে, কিন্তু তার ছেলে বা মেয়ে এখানে আবেদন করেছে গ্রিন কার্ড রিনিউয়ালের জন্য, অর্থাৎ গ্রিন কার্ড মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে দিয়েছে, রিনিউয়াল হয়ে আবার 10 বছরের জন্য রিনিউয়াল হয়েছে, এবং সেও ধরেন 2018-19 সালে গেছে, সেখানে তার ছেলে মারা গেছে, কোভিড গেছে, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে এখন তার তো গ্রিন কার্ডের মেয়াদ 10 বছর আছে। এখন যদি যেহেতু মেয়াদ আছে কিন্তু টাইম ডিউরেশনটা আসা বা না আসার বিষয়টা অনেক সেক্ষেত্রে যদি সে আসে তার কনসিকুয়েন্সেস কি হতে পারে? ব্যাপারটা হচ্ছে আপনি সিটিজেন না হওয়া পর্যন্ত যতভাবেই আপনি আসেন এখানে গ্রিন কার্ড নিয়ে, আর কার্ডটাও আছে, আপনি আসলেন এয়ারপোর্ট পর্যন্ত আপনার আসার পারমিশন আছে। এভরি টাইম ইউ কাম ব্যাক উইথ এ গ্রিন কার্ড, ইটস এ নিউ অ্যাডমিশন ইউ আর অ্যাপ্লাইং ফর। এবং ওইখানে গিয়ে আপনি এখানে সামহাও I-90 করে এটা করাই ফেলছেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনার ওইখানে ডিসাইড হবে যে আপনি কতদিন বাইরে থেকে কবে আসলেন, কি পারমিশন ছিল কিনা আপনার ইত্যাদিকার। ওইখানে মোট কথা আপনি রেডি থাকবেন, আপনাকে সেকেন্ডারি ইন্সপেকশন ওই রুমে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, ফলে আপনি ধরেন কার্ড আছে আপনার কাছে, যখন আপনি আসবেন there is every chance you will be in situation. ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার নাম মাহবুব। জি, আমার একটা কোশ্চেন ছিল অ্যাটর্নি জেনারেলের কাছে। জি, আমি এই দেশে আপনার 1990 সালে এসেছি। জি, আমি 1999 একটা DUI কনভিকশন আছে, জি, এবং এই কনভিকশনের পরে আমি সিটিজেন হয়েছি। জি, পুলিশ রিপোর্ট এবং কনভিক্টেড মানে কোর্ট পেপার সবকিছু দেওয়া হয়েছিল এই সময়। জি। এখন আমার কনসার্ন হচ্ছে কি, আমার এই যে আমি মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে স্ট্রিপিং সিটিজেনশিপ ফর এনি কাইন্ড অফ ক্রাইম অর সামথিং, আমার কি দেশের বাইরে যাওয়া উচিত? কোন আই শুড বি কনসার্ন অর নট কনসার্ন, মানে কানাডা হোক বা বাংলাদেশে হোক বা যেখানেই হোক না কেন? অনেক ধন্যবাদ যারা মাহবুব আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান, আপনি কাইন্ডলি আমাকে যদি একটু উপকার করেন, আমার মনে হচ্ছে আমি শুনি নাই কিন্তু আপনি শুনেছেন, আমাকে একটু কি ব্যাখ্যা করবেন যে ওনার প্রশ্নটা কি? কাইন্ডলি উনি লাইনে আছেন, আপনি বলুন, মানে আপনি লাইনে আছেন, আবার একটু প্রশ্নটি বলুন। না, ওনাকে বললে সে একই অবস্থা হবে। আমি বলি দেখুন, আপনি ঠিক বলেছেন কিনা, 1990 সালে উনি এই দেশে আসে, কিভাবে আসে সেটা আমরা জানি না। 99 সালে আপনি 90 সালে কিভাবে এসেছিলেন? OP1 এসেছিলেন, প্রথম OP1 মানে কি গ্রিন কার্ড নিয়ে আসছেন? OP1, হ্যাঁ, গ্রিন কার্ড নিয়ে আসছেন, পুরো ব্যাপারটাই এখন অন্যরকম গেল। গ্রিন কার্ড থাকাকালীন আপনি ওই যে মানে
DWI বা DUI অ্যালকোহলিক বিয়ার রাইট, ছিল ওইটাতে আপনি কনভিক্টেড হয়েছেন। হ্যাঁ 99 সালে। হ্যাঁ, তারপরে আপনি কি সিটিজেনশিপের অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ 2003-এ আমি সিটিজেন হয়েছি। আপনি হয়েও কোর্ট গেছেন? রিপোর্ট আচ্ছা, এবং পুলিশ রিপোর্ট সবকিছু দেওয়া হয়েছিল ইন্টারভিউ সময়। জি। আপনি যদি সিটিজেন হয়ে যান, আপনার যাওয়া আসার ক্ষেত্রে যে বর্ডারের যে ইস্যু, ওগুলা কিছু ইস্যু নাই, শেষ কথা। মানে যদি ইভেন তো মানে কনভিকশন আছে যেটা, তারপরে কোনো সমস্যা হবে ইউ হার্ড মি, শেষ কথা। আপনার বর্ডারে মানে এয়ারপোর্ট বা ল্যান্ড বর্ডারে কানাডা থেকে আসবেন ইত্যাদি, এখানে আপনার কোনো ইস্যু নাই। তারা ইভেন আপনার পাসপোর্টটা দেখবে, ওটা অনেক সময় নেয়ও না, আপনাকে ওয়েভ করে দিবে, আপনি চলে আসবেন, দ্যাটস ইট। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ, যে চিন্তা নিয়ে আপনি আতঙ্কের মধ্যে ছিলেন। আশা করি আজকে আমাদের যে অতিথি আছেন তার এই মতামতের ভিত্তিতে আপনি কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দৈর্ঘ্যে বাধা, সময় সীমানো টপকানো কঠিনতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান, আপনি অনেক দূর থেকে এবং অনেক দূর সফর করে অনেক দূরে আছেন, সেখান থেকেও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন, বিষয়টিও আলোচনা করেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, F4 ইমিগ্রেশন এজ আউট সমস্যা, এই সমস্যার সমাধানে করণীয় কি, আমরা করণীয়টি কি শুধু আলোচনা করেছি। আশা করি আজকের এই আলোচনার ভিত্তিতে যাদের এই সমস্যাগুলো আছে তারা কিছুটা বুঝতে পারছেন যে এখন কি অবস্থায় আছে। এমনিতেই তো গ্রিন কার্ডে এই 75 দেশের যে ভিসা ব্যান্ড হয়েছে, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশও রয়ে গেছে। এখন এমনিতেই এই গ্রিন কার্ড জাতীয় পাওয়া যে সমস্ত ইমিগ্রেশনের বা ইমিগ্রেন্ট ভিসার জন্য যেগুলো আছে, সেগুলো তো এমনি পাওয়া যাচ্ছে না। তারপরেও এজ আউটের বিষয়টি নিয়ে আমরা একটু কথা বললাম। নিশ্চয়ই আপনারা এই আলোচনার মধ্যে দিয়ে আমরা বিষয়টি বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।